এই যে মিডল ইস্টের ইসরায়েল, ইউএসএ এবং ইরানের যুদ্ধ, সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্প যখন পুতিনকে ফোন দিলেন, এতে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তিনি তাকে মধ্যস্থতা করার জন্যই বলছেন, আর পারছেন না। এইটা এবং ওভারঅল মিডল ইস্টের অবস্থাটা কি এবং যুদ্ধটা আসলে কতদিন স্থায়ী হবে, এইটা কি আমাদের আজকের রিপোর্টের মধ্যে আছে? জি, ধন্যবাদ। আমরা সবাই জানি যে আপনি যেটা পয়েন্ট আউট করলেন রাইটলি, যে ইরানের উপরে ইসরায়েল ইউএস ফোর্স অ্যাটাক করেছে। সো দুটো পক্ষ বোঝা যাচ্ছে। আজকে 11 দিন পরে, 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছে, আজকে 11 দিন পরে মনে হচ্ছে যে আর একটা থার্ড ফোর্স ইমার্জ করছে। যেটা আপনি বললেন যে ট্রাম্প সাহেব এবং পুটিন সাহেবের, আমরা যদি রয়টার্সের রিপোর্টটাকে ভালো মতো দেখি, যে ট্রাম্প সাহেব কিন্তু পুটিন সাহেবকে ফোন করেছেন। কূটনীতিতে এটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে, কে কাকে ফোন করছে, প্রথমে শুরু করলো কে, এটার একটা গুরুত্ব রয়েছে। তো ট্রাম্প সাহেব যখন ফোন করেছেন, বোঝাই যাচ্ছে যে এটা ট্রাম্প সাহেবের নিজস্ব তাগিদে, নিজস্ব প্রয়োজনেই কিন্তু ফোনটা করা হয়েছে। এবং সেখানে যে কথাবার্তাগুলো রয়েছে, যেটা ট্রাম্প সাহেব পরবর্তীতে বলেছেন, যে যেহেতু এই যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেটাকে কমানোর জন্য সে রাশিয়ার হেল্পও সিক করেছে। ইন দ্য মিন টাইম আমি যদি আরেকটা ডেভেলপমেন্টের দিকে তাকাই, যে উনি কিন্তু ট্রাম্প সাহেব আরেকটা জিনিস বলেছেন, যে যুদ্ধ তাড়াতাড়ি, সে মিক্সড একটা রিয়াকশন দিচ্ছেন। এক জায়গায় বলছেন যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর একটা জায়গায় বলছে যে যদি প্রয়োজন হয় আমরা আরও বেশি ফোর্স অ্যাপ্লাই করবো। সো ইটস এ মিক্সড রিয়াকশন। বাট এই মিক্সড রিয়াকশনের মধ্যেও বিজনেস, মানে ব্যবসায়ীরা কিন্তু একটা পজিশন নিয়ে ফেলেছে। আমরা যদি তেলের প্রাইসের দিকে তাকাই, এই ওয়েন্ট আপ টু $120, যেটা ব্র্যান্ডটা $120 মতো রিচ করেছিল, সেটা কিন্তু কমে এখন $92 চলে এসছে। সো বিজনেসম্যানরা কিন্তু একটা পজিশন নিয়েছে এবং তাদের ধারণা যে এই যুদ্ধটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে, এবং তারা ট্রাম্প সাহেবের যে কথাটা বলছেন যে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেটার উপরেই কিন্তু তারা বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং আমার মনে হচ্ছে যে যুদ্ধটা তাড়াতাড়ি শেষের দিকেই যাচ্ছে। এই যুদ্ধটা আসলে জয়কার হচ্ছে ইউএস, ইসরায়েল, ইরান নাকি বিজনেসম্যানদের? এই যুদ্ধটা তো অবশ্যই, যে প্রথম ক্যাজুয়ালিটি কি ইকোনমিতে তো আপনারা দেখছেনই যে একটা মেল্টডাউনের একটা সমস্যা, গ্লোবাল স্কেলে একটা সমস্যা তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই বিজনেসম্যানদের তো একটা ঝুঁকি বা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয়। তো তাদেরও তো একটা বড় ভয়েস থাকে। ইউএস সিস্টেম তো বিশেষ করে, যে বিজনেসম্যানরা প্রচুর পরিমাণে টাকা ডোনেট করে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকে, তাদের ভয়েসের ক্ষেত্রে মনে হচ্ছে যে ট্রাম্প সাহেবের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে আমার মনে হয় যে বিজনেসম্যানদের উপরেই সে বেশি গুরুত্ব দিচ্ছে। এখানে শুধু একটা বলে রাখি যে 6 থেকে 9 মার্চ রয়টার্স কিন্তু একটা জরিপ করেছে, এবং জরিপে কোশ্চেনটা ছিল এরকম, যে তুমি কি এই ইউএস ইসরায়েল অ্যাটাকটাকে অ্যাপ্রুভ করো। সেখানে যেটা বলছে যে 43% ডিসঅ্যাপ্রুভ করেছে, 29% অ্যাপ্রুভ করেছে। আর একটা কোশ্চেন ছিল যে তুমি কি মনে করো এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? 60% বলছে যে খুব দ্রুত শেষ হয়ে যাবে, 36% বলছে যে এটা দেরি হবে। তো এইটা কিন্তু একদম সর্বশেষ জরিপ, এবং এটা 1000 জনেরও বেশি লোকের উপরে এই জরিপটা করা না, হয়েছে। কিন্তু এইটাকে যদি আমরা ধরি, সম্প্রতি কিন্তু গতকালই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে যুদ্ধটা খুব তাড়াতাড়ি, আগামী সপ্তাহে না হলেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এইটাতে কি একটা জিনিস ইঙ্গিত দেয় না যে ইউএসএ, ইসরায়েল বুঝে গেছে যে ইরানকে এত সহজে দমানো যাবে না, এবং ইরান অনেক দিন টিকে থাকতে পারবে, এবং সেই টিকে থাকা পুরো মিডল ইস্টকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য যথেষ্ট? একদম 100%। আমি যদি সম্প্রতি ইরানের ফরেন মিনিস্টারের একটা ইন্টারভিউয়ের কথা বলতে পারি, যে উনি বলছেন ফোর্থ সাকসেসর কনসেপ্ট। বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি একজন লিডারকে মারলেন, তার জায়গায় আরেকজন আসবে, ওটাকেও মারলেন আরেকজন আসবে, তাকেও মারলেন আরেকজন আসবে, মানে 4টা লেয়ার তাদের লিডারশিপ কিন্তু তৈরি রয়েছে। সো আপনি কতজন লিডারকে মারবেন, সেটা একটা বিষয়। আর ওরা যেটা রিপোর্টে খুব পরিষ্কারভাবে এসছে, তারা কিন্তু ইউএসের গত 20 বছরের বিভিন্ন ধরনের যুদ্ধকে তারা অ্যানালাইসিস করেছে। 2003 ইরাক ওয়ার, 2000 আফগানিস্তানে ওয়ার, এই সমস্ত যুদ্ধগুলোকে তারা অ্যানালাইসিস করে দেখেছে যে তাদের সুপিরিয়ার ইন মিলিটারি, এটা ইউএস ইসরায়েল অনেক বেশি। তো তারা ওই লাইনে হাঁটেনি, তারা বলেছে যে আমরা যদি বেশি দিন টিকে থাকি, তাহলে এর যে কস্ট, এর যে ইকোনমিক যে প্রভাবটা, সেটা এত বেশি হবে যে এটা ইউএস ইসরায়েলের পক্ষে ইনফ্লুয়েন্সটা বেশি হবে। ফলে তাদের পলিসিটা হচ্ছে গিয়ে যে আমরা বেশি দিন ধরে এই যুদ্ধটা কন্টিনিউ করব, রাদার দেন তাদেরকে রিটালিয়েট করব। আপনি যেটা বলছিলেন যে এই যুদ্ধটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুবই কস্টলি হয়ে যাচ্ছে, তো প্রায় 11 দিনের যুদ্ধে কি পরিমাণ আসলে খরচ হলো, আমি একটা জিনিস জানতে চাই যে কি পরিমাণ খরচ হলো ইউএসএ ইসরায়েলের, এবং এই যুদ্ধে আসলে প্রকৃত অর্থে
থার্ড কান্ট্রি কেউ কেউ লাভবান হচ্ছে, যেমন আপনার কিছু কিছু তেলের ক্ষেত্রে যেমন স্যাংশন উঠায় দেওয়া হয়েছে, এইটাকে একটু আপনি এক্সপ্লেন করবেন? এইখানে বলে রেখে আপনি যে খরচের বিষয়টা তুললেন, সেটা প্রথম 3 দিনের একটা মোটামুটি খরচ, এর পরবর্তী খরচটা সেরকমভাবে আসেনি। প্রথম 3 দিনে ইউএস ইসরায়েলের প্রায় $3 বিলিয়ন বেশি খরচ হয়েছে প্রথম 3 দিনে। সো ইউ ক্যান ডু দ্য ম্যাথ যে এর পরবর্তী লেভেলে কী পরিমাণ খরচ হচ্ছে, কিন্তু টোটাল ফিগারটা সেরকমভাবে আসেনি। আর সেকেন্ড যেটা আপনি পয়েন্ট আউট করলেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ছাড়ের প্রশ্ন। ইউএসের ছাড়ের প্রশ্নটা, ইউএস কিন্তু রাশিয়ার তেল রপ্তানির ক্ষেত্রে একটা স্যাংশন দিয়েছিল, সেটা কিন্তু তারা ধীরে ধীরে তুলে ফেলছে। অলরেডি ইন্ডিয়া কিন্তু গ্রিন সিগন্যাল পেয়ে গেছে যে তারা কিন্তু রাশিয়ার থেকে তেল ইম্পোর্ট করার একদম পারমিশন পেয়ে গেছে, এবং এক্ষেত্রে ইউএসের কোনো বার্ন নেই। তো ফলে দেখা যাচ্ছে কি যে একটা জিনিস হচ্ছে গিয়ে যে ট্রাম্প সাহেবের আই উড নট সে যে একদম অসহায়ত্ব, বাট অ্যাট দ্য সেম টাইম কম্প্রোমাইজ করার যে একটা ইচ্ছা। আর 2 নম্বর হচ্ছে গিয়ে যে কিছু কিছু কান্ট্রির এই জিনিসটার থেকে লাভবান হওয়ার একটা যে বিষয়। অথবা আমরা যদি বলি যে ইউএস ইন্ডিয়া রিলেশনশিপ আরেকটু গভীরতায়, এটা অবশ্যই ইসরায়েলের মাধ্যমে, আমাদের যে আঞ্চলিক যে ভূরাজনীতি, সেইখানে তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট কি হবে না? অবশ্যই। এখানে আমি যদি বলে রাখি যে 28শে ফেব্রুয়ারি আক্রমণটা শুরু হয়েছে, ঠিক তার আগ দিয়েই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছেন। নিশ্চয়ই তাদের ভিতরে কোনো কিছু আলোচনা হতেই পারে এই বিষয়টা নিয়ে, সেটা আমরা জানি না, কিন্তু উনি ফেরত আসার পরে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যেটা ছিল নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছেন নেতানিয়াহুকে তিনি তাদের পাশেই থাকবেন এবং প্রচারণা চালাবেন। সেখানে একটা বিষয় ছিল। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি যে পয়েন্টটা বললেন যে ইন্ডিয়াকে এই গ্রিন সিগন্যালটা দেওয়ার অর্থ কী, এইখানে তো ইউএসের একটা বড় ধরনের রোল আছে, চায়না কন্টেনমেন্ট পলিসি। ফলে ইন্ডিয়া ইউএসএ রিলেশনশিপ যত গভীর হবে, এই অঞ্চলের দেশগুলোর জন্য চায়নার সঙ্গে এঙ্গেজড হওয়াটা কিন্তু তত বেশি ডিফিকাল্ট হবে, এটা অবভিয়াস। আপনি যদি সাউথ এশিয়ার কথা চিন্তা করেন, সাউথ এশিয়াতে সবচেয়ে বড় দেশ ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার একটা নিজস্ব পাওয়ার রয়েছে, এবং তার সাথে যদি হেভিওয়েট পাওয়ার, গ্লোবাল পাওয়ার, ইউএসের পাওয়ারটা যুক্ত হয়, তার ফলে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর জন্য এই বিষয়ে নেভিগেট করা, যে ফরেন পলিসি বা ফরেন রিলেশনস কীভাবে আমরা বজায় রাখবো, সেক্ষেত্রে অবশ্যই একটা ডিফিকাল্টির সম্মুখীন হতে হবে। এবং চায়নার সঙ্গে এঙ্গেজমেন্টটা আমরা কিভাবে করব, সেটা অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে, কারণ এই জিনিসগুলো খুব ক্লোজলি মনিটর করবে চায়না, ইউএসএ এবং ইন্ডিয়া। ভূরাজনীতিতে বাংলাদেশ সতর্ক পদক্ষেপ নেবে, এটা আমরা আশা করি। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। আপনারা যারা প্রিন্ট দেখতে পাননি, তারা আমাদের পেপারে এই নিউজগুলো দেখতে পারবেন, অথবা আমাদের অনলাইন পোর্টাল tob.news-এ। ধন্যবাদ আপনাদের।